হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আমি এক্সপ্লেইন করব 2018 সালে মুক্তিপ্রাপ্ত জাপানিজ রোমান্টিক ড্রামা পারফেক্ট ওয়ার্ল্ড এই সিনেমাটি। এটি এমনই এক অসাধারণ প্রেমের সিনেমা যেখানে একজন মেয়ে তার কৈশোরের ভালোবাসাকে খুঁজে পায়, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সেই ভালোবাসার মানুষটির শারীরিক প্রতিবন্ধকতা, অর্থাৎ ছেলেটি পঙ্গু ছিল। সে কি সমাজের সকল বাধা অতিক্রম করে তার ভালোবাসার মানুষটিকে আপন করে নিতে পারবে, নাকি বাস্তবতার কাছে পরাজিত হয়ে ছেড়ে যেতে হবে তার ভালোবাসার মানুষটিকে? এটা জানতে চলো ডুব দেওয়া যাক আজকের এই অসাধারণ প্রেমের গল্পে। গল্পের শুরুতে আমরা একটা মেয়েকে দেখি। এই মেয়েটির নাম হচ্ছে হানা। সে ইন্টার ফার্স্ট ইয়ারের একজন ছাত্রী। এই ছেলেটির নাম হচ্ছে ইৎসু। সে আমাদের গল্পের প্রধান চরিত্র। সে ইন্টার সেকেন্ড ইয়ারের একজন স্টুডেন্ট। তোমরা একটু আগে যে মেয়েটিকে দেখেছো, হানা, সে ইৎসুকে অনেক পছন্দ করে, কিন্তু সে কোনোদিন ইৎসুকে তার ভালোবাসার কথা জানাতে পারেনি। জানালে যদি ইৎসু তার প্রপোজ অ্যাকসেপ্ট না করে, যদি সে অপমান করে, এই ভয়ে সে কোনোদিন ইৎসুর সামনে গিয়ে কথা বলতে পারেনি। এরপর কিছু বছর পার হয়ে যায়। আমরা কয়েক বছর পরের দৃশ্য দেখতে পাই। হানার এখন লেখাপড়া শেষ হয়ে গিয়েছে। সে একটি বড় ইন্টারন্যাশনাল কোম্পানিতে ডিজাইনারের জব করে। রোজকার মতো আজকেও সে অফিসের কাজ করছিল। তখন তার একজন কলিগ তাদের নতুন একজন আর্কিটেক্টের কাজের প্রশংসা করছিলেন। হানা যখন সেই আর্কিটেক্টের ছবি দেখে, তখন সে তাকে চিনতে পারে, কারণ সেই নতুন আর্কিটেক্ট আর কেউ নয়, সে তার কলেজের সিনিয়র ইৎসু। হানা তার কলিগকে বলে, আমি উনাকে তো চিনি, উনি আমাদের কলেজের সিনিয়র ছিলেন। হানা তার কলিগের কাছ থেকে জানতে পারে ইৎসু তাদের কোম্পানির সাথে বড় একটা প্রজেক্টে কাজ করছে, আর আজকে সন্ধ্যায় তাদের কোম্পানির পক্ষ থেকে একটা অফিস পার্টির আয়োজন করা হয়েছে এবং সেখানে ইৎসু আসবে তাদের কোম্পানির সকল ওয়ার্কারদের সাথে মিটিং করতে। এসব জানতে পেরে হানা অনেক খুশি হয়ে যায়, কারণ সে অনেক বছর পর তার ভালোবাসার মানুষটিকে দেখতে পাবে। এই ফিলিংস সত্যি অসাধারণ। সেদিন সন্ধ্যায় হানা অনেক সেজেগুজে তাদের অফিস পার্টিতে আসে। প্রত্যেকটা মেয়ে চায় তার ভালোবাসার মানুষটির সামনে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে। হানাও তার ব্যতিক্রম নয়। হানা অনেক বছর পর তার ভালোবাসার মানুষটিকে দেখতে পায়। ইৎসু তাকে দেখি বলে ওঠে, আরে তুমি হানা না, কেমন আছো? হানার মুখে হাসি ঝরে পড়ে। সে বলে, আপনি আমাকে চিনতে পেরেছেন? হানা ইৎসুর সামনে গিয়ে বসে। অনেক বছর পর তার ইৎসুর সামনে লজ্জা লাগছে। ইৎসু ঠিক আগের মতোই আছে, সবার সাথে অনেক হাসি খুশি ভাবে কথা বলছে। এরপর মিটিং করতে করতে অনেক রাত হয়ে যায়। হানাও অনেক হাসি খুশি ছিল, কারণ তার ভালোবাসার মানুষ তাকে চিনতে পেরেছে। তারপর মিটিং শেষে হানা যখন ইৎসুকে বিদায় জানাতে যায়, তখন সে এমন কিছু দেখতে পায় যা সে কল্পনাও করতে পারেনি। সে দেখতে পায় ইৎসু অনেক কষ্টে হাতের উপর ভর করে আস্তে আস্তে করে নিজের হুইল চেয়ারের দিকে যাচ্ছে। সে এখন হাঁটতে পারে না। এসব দেখে হানা পুরোপুরি শকড হয়ে যায়। ইৎসু হুইল চেয়ারে বসে হানার দিকে মিষ্টি একটা হাসি দিয়ে বলে, বিদায় হানা। হানা এরপর মন খারাপ করে বাড়ি ফিরতে থাকে। সে ভাবতে থাকে যে মানুষটা কলেজের বাস্কেটবল চ্যাম্পিয়ন ছিল, পুরো কলেজ তার ফ্যান ছিল, আর এখন তার এই অবস্থা। সে এখন হাঁটতে পারে না। হানা এটা সহজে মানতে পারে না। পরের দিন হানা যখন অফিসের কাজ করছিল, তখন তার কলিগ বলছিল, ইৎসু অনেক হ্যান্ডসাম আর অনেক ভালো একটি ছেলে হলেও কোনো মেয়েই তার সাথে ভবিষ্যতে স্বপ্ন দেখতে পারে না, কারণ সে একজন পঙ্গু মানুষ। যে তার সাথে ভবিষ্যতে স্বপ্ন দেখবে, তার জীবন অনেক কঠিন হয়ে যাবে। পরের দিন হানা যখন অফিসে আসে, তখন সে দেখতে পায় ইৎসু আজকে তাদের অফিসে এসেছে, আর সে মনোযোগ দিয়ে কাজ করছিল। হানা তার কাছে গিয়ে ভয়ে ভয়ে বলে, আপনি কি আজ রাতে আমার সাথে ডিনার করবেন প্লিজ? ইৎসু মিষ্টি একটা হাসি দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে। এরপর তারা রাতে তাদের কলেজ লাইফের গল্প করতে করতে রেস্টুরেন্টে যাচ্ছিল। ইৎসু বলছিল, তুমি তো অনেক ভালো ছাত্রী ছিলে, তাই না? আর তুমি অনেক ভালো ড্রয়িং করতে, ঠিক না? হানা অবাক হয়ে ইৎসুর কথা শুনছিল। মানুষটা সবকিছু পরিষ্কার মনে আছে। এরপর তারা রেস্টুরেন্টে পৌঁছে যায়। ইৎসু খেতে খেতে বলছিল, যখন আমি কলেজ শেষ করে ভার্সিটিতে ভর্তি হই, তখন রাস্তায় সাইকেল চালিয়ে যাওয়ার সময় আমার বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়।
তারপর ডক্টর আমাকে বলেছিল আমি আর কখনো হাঁটতে পারবো না, সারা জীবন আমাকে হুইল চেয়ারে বসে কাটাতে হবে। তবে এতে আমি মোটেও মন খারাপ করিনি, ভাগ্যকে মেনে নিয়েছি। কারণ আমি যত তাড়াতাড়ি ভাগ্যকে অ্যাকসেপ্ট করে নেব ততই আমার জন্য ভালো হবে। মন খারাপ করে কষ্ট পেয়ে কোনো লাভ হয় না জীবনে। তবে এর জন্য আমার বড় একটা সমস্যা হয়েছে, পঙ্গু বলে কেউ আমাকে কোনো কাজ দেয় না। তোমাদের কোম্পানিতে অনেক চেষ্টা করে আমি কাজটা পেয়েছি। এই কাজটা আমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমাকে এই কাজটা ভালোভাবে শেষ করতে হবে। এরপর দিন সে যখন অফিসের কাজ করছিল তখন তার কাছে একটা ফোন আসে। ফোনটা পেয়েই সে ছুটে হসপিটালে চলে আসে। আমরা দেখতে পাই ইৎসুর একটা অপারেশন হচ্ছে, তার কোমর থেকে রক্ত পড়ছে। এসব দেখে সে বাইরে চলে আসে। তখন ইৎসুর ফ্রেন্ড তাকে বলে ইৎসু এই প্রজেক্ট নিয়ে অনেক পরিশ্রম করছে, আর যখন সে অ্যাক্সিডেন্ট করেছিল তখন তার স্পাইনাল কর্ডে খারাপ কিছু হয়েছিল, যার কারণে তার বারবার ফিভার চলে আসে। কিন্তু সে অসুস্থতা নিয়েও নিয়মিত কাজ করে যাচ্ছে। আর সে যে প্রজেক্ট নিয়ে কাজ করছে সেই প্রজেক্টের কাজ শেষ করে কালকের মধ্যে জমা দিতে হবে। এই জন্য সে এই অবস্থা নিয়েও ঠিকমতো কাজ করছে, কারণ তার কাছ থেকে যদি এই কাজটাও হাতছাড়া হয়ে যায় তাহলে আর সে কোনো কাজ পাবে না। কিছুক্ষণ পর হানা ইৎসুর সঙ্গে দেখা করতে আসে। সে দেখতে পায় ইৎসু এই অবস্থা নিয়েও উপর হয়ে শুয়ে কাজ করছে। তখন সেখানে একজন নার্স চলে আসে আর সে ইৎসুকে এই অবস্থায় কাজ করতে নিষেধ করে। আর সে বলে আপনার এই অবস্থায় কাজ করা ঠিক না। কিন্তু ইৎসু নার্সের কোনো বাধাই শুনছিল না। সে তার কাজ করে যাচ্ছিল আর বলছিল আমার জীবনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রজেক্টটা। হানা ইৎসুকে দেখে বুঝতে পারে তার জন্য এই প্রজেক্টের কাজটা কত বেশি ইম্পর্ট্যান্ট। হানা এখানে নার্সের কাছে মাথা ঝুঁকিয়ে রিকোয়েস্ট করে ইৎসুকে দয়া করে তার কাজ করতে দিন, আমি ওর সঙ্গে থাকবো, তবে বেশি প্রেশার নিয়ে কাজ করতে আমি দিব না। ইৎসু দেখতে পায় হানা নিজের মাথা ঝুঁকিয়ে নার্সের কাছ থেকে পারমিশন নিয়েছে। এরপর আমরা দেখতে পাই হানা ইৎসুর প্রজেক্টের বোর্ডটা নিয়ে নিজের হাত দিয়ে ইৎসুর দিকে ধরে আছে, যাতে সে একটু আরামে কাজ করতে পারে। কিন্তু ইৎসুর তারপরেও কাজ করতে অনেক কষ্ট হচ্ছে। হানা বলে আমি কি তোমাকে এই ড্রয়িংটা কমপ্লিট করে হেল্প করতে পারি? আমাকে প্লিজ তোমার কাজটা করতে দাও। ইৎসু অনেক বেশি অসুস্থ ছিল আর এখন এই অবস্থা নিয়ে সে আজকের মধ্যে কাজটা কমপ্লিট করতে পারবে না। এজন্য সে বাধ্য হয়ে হানাকে তার কাজ করতে দেয়। এরপর হানা সারা রাত জেগে ইৎসুর প্রজেক্টটা কমপ্লিট করতে বসে। ইৎসু সবকিছু দেখছিল, কিন্তু তার হানাকে দিয়ে সারা রাত জেগে কষ্ট করে কাজ করাতে মোটেও ভালো লাগছে না। তার অনেক গিল্টি ফিল হচ্ছে, কিন্তু সে কিছুই করতে পারছে না এই অবস্থায়। হানার কাজ শেষ করতে করতে সকাল হয়ে যায়। যখন হানা তার কাজ শেষ করে তখন সে দেখতে পায় ইৎসুর চোখ বন্ধ হয়ে গেছে, অর্থাৎ সে ঘুমিয়ে পড়েছে। ইৎসুকে এভাবে ঘুমাতে দেখে হানার অনেক মায়া লাগছে। হঠাৎ সে প্রথমবারের মতো ছুঁয়ে দেয় ইৎসুর হাত, যে হাত ধরার জন্য সে এত বছর ধরে অপেক্ষা করেছে। এরপর অবশেষে যখন ইৎসুর প্রজেক্টের কাজটা সবাই দেখে, সবাই ডিজাইনটা অনেক পছন্দ করে। এর মানে হানা ইৎসুর প্রজেক্টের কাজটা ঠিকভাবে করতে পেরেছে। অফিস শেষে হানা আর ইৎসু একসাথে একটা কফি শপে আসে। এখানে কথায় কথায় হানা ইৎসুকে জিজ্ঞেস করে তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? ইৎসু বলে হ্যাঁ, আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি এবং তার সাথে আমার সম্পর্ক রয়েছে। এই কথাটা শুনে হানা অনেক কষ্ট পায়, কিন্তু সে ইৎসুকে কিছুই বুঝতে দেয় না। আর এরপর সে নিজে থেকেই ইৎসুর থেকে কিছুটা দূরত্ব করে ফেলে। কিছুদিন পর ইৎসুর সে গার্লফ্রেন্ড ইৎসুর সঙ্গে দেখা করতে আসে। সে ইৎসুকে বলে তোমার আমার সম্পর্ক কোনোদিন আমার বাবা মেনে নেবে না, এজন্য আমি তোমাকে বিয়ে করতে পারছি না। আমার বাবা অন্য একটি ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছেন। আগামী 23 তারিখে আমার বিয়ে। আমি বুঝি আমি ক্ষমার অযোগ্য অপরাধ করতে যাচ্ছি। আমি তোমাকে অনেক বড় কষ্ট দিয়েছি, এরপরেও যদি পারো আমাকে মাফ করে দিও। আমি সারা জীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। ইৎসু এই কথাগুলো শুনে শকড হয়ে যায়। যাকে সে এতদিন ধরে ভালোবেসেছে, আজ তার মুখে এমন কথা শুনে সে অনেক কষ্ট পাচ্ছে। সে তার কাছ থেকে এমন কিছু আশা করেনি। ইৎসুর গার্লফ্রেন্ড তার সামনে অনেক কান্নাকাটি করে বলে তুমি আমাকে ভুল বুঝো না, আমি পরিবারের চাপে এমন করতে বাধ্য হচ্ছি। ইৎসু কিছুই বলতে পারে না। হাসি খুশি মানুষটা আজ চুপচাপ হয়ে গিয়েছে। মেয়েটি বলে আমি জানি তুমি আমাকে কোনোদিন মাফ করতে পারবে না, তুমি চুপ করে আছো কেন? আমার সাথে কথা বলবে না? ঠিক আছে, কথা বলতে হবে না আমার সাথে। 23 তারিখে আমার বিয়ে। তুমি যদি আমার বিয়েতে আসো তাহলে আমি ভাববো তুমি আমাকে মাফ করে দিয়েছো। এরপর সে কাঁদতে কাঁদতে এখান থেকে বের হয়ে যায়। হানা তাদের এইসব কথা দূর থেকে শুনছিল।
আজকে সে ইৎসুর সাথে অফিসের কাজের ব্যাপারে কথা বলতে এসেছিল, কিন্তু এই মেয়েটির মুখে এসব কথা শুনে সে অবাক হয়ে যায়। ইৎসুর মতো ছেলেকে কোনো মেয়ে রিজেক্ট করতে পারে? এরপর সে ওই মেয়েটির পিছে পিছে যায় তার সাথে কথা বলতে, তাকে কিছু জিজ্ঞেস করে। হানা তাকে আটকে জিজ্ঞেস করে, তুমি ইৎসুকে কেন ছেড়ে দিচ্ছ? মেয়েটি বলে, তোমার মনে হচ্ছে আমি অনেক খারাপ একটি মেয়ে, তাই না? আমি খারাপ মেয়ে না, আমি ইৎসুকে অনেক ভালোবাসি। হানা বলে, তাহলে ইৎসুর এত খারাপ অবস্থায় তুমি তাকে ছেড়ে যাচ্ছ কেন? মেয়েটি বলে, আমাকে তুমি খারাপ ভাবতে পারো, কিন্তু আমার এটা করা ছাড়া আর কোনো উপায় নেই। এরপর মেয়েটি সেখান থেকে চলে যায়। তারপর হানা ইৎসুর কাছে আসে, আর এখানে ইৎসু হানার কাছে একটা রিকোয়েস্ট করে। এরপর দেখা যায় ইৎসুর গার্লফ্রেন্ডের বিয়ের দিন এসেছে, আর হানা ইৎসুকে তার বিয়েতে নিয়ে যাচ্ছে। অর্থাৎ ইৎসু সেদিন হানার কাছে রিকোয়েস্ট করেছিল সে যেন তার গার্লফ্রেন্ডের বিয়েতে ইৎসুকে নিয়ে যায়, কারণ সে তার গার্লফ্রেন্ডকে বোঝাতে চায় যে সে তাকে মাফ করে দিয়েছে। পঙ্গু একটা মানুষকে বিয়ে করার কোনো মানেই হয় না। এরপর ইৎসু তার গার্লফ্রেন্ডের বিয়েতে আসে। খুব ধুমধাম করে বিয়ে হচ্ছিল। হঠাৎ সে মেয়েটি ইৎসুকে দেখতে পায়। ইৎসু তার বিয়েতে এসেছে, এর মানে ইৎসু তাকে মাফ করে দিয়েছে। ইৎসু নিজের চোখের সামনে তার ভালোবাসার মানুষটির অন্য কারোর সঙ্গে বিয়ে হতে দেখে তার বুক ফেটে কান্না আসলেও সে তাকে কিছুই বুঝতে দেয় না। সে মুখে একটা হাসি রেখে তার গার্লফ্রেন্ডকে শেষবারের মতো বিদায় জানায়। বিয়ের অনুষ্ঠানের মাঝখানে সে অসহায়ের মতো হানাকে বলে, হানা, আমাকে বাসায় নিয়ে চলো, আমি এখানে আর থাকতে পারছি না। এরপর ইৎসু সেখান থেকে ফিরে আসে, আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করে। হানা সবসময় তার পাশে থাকে। যখন সে ইৎসুর মুখে হাসি দেখতে পায় তখন সে নিজেও হেসে ওঠে। এভাবে হানা তার বন্ধু হয়ে সবসময় ইৎসুর পাশে থাকে। কিছুদিন পর আরো একবার ইৎসুর শরীর অনেক খারাপ হয়ে যায়। এবার ইৎসুর মা তাকে দেখতে আসে। ইৎসুর মা বলে, আমি এখন তোমার সঙ্গে থাকতে চাই, আমি তোমাকে একা রাখতে চাই না। ইৎসু বলে, আমি একাই খুশি আছি। তখন এখানে হানা চলে আসে। হানা ইৎসুর মায়ের সাথে পরিচিত হয়। তখনই ইৎসুর মা তাকে বলে, ইৎসু নিজে কষ্ট করতে করতে মরে যাবে, কিন্তু সে কারো উপর বোঝা হতে চায় না। একদিন বৃষ্টির রাতে ইৎসু একা একা বাড়ি ফিরছিল। তখন হানা তার বাড়ির দিকে আসছিল। সে ইৎসুকে বৃষ্টিতে ভিজতে দেখে ছুটে আসে তার দিকে। আর আজকে হানা তাকে অনেক কথা শোনায়। সে বলে, তুমি কেন কারো সাহায্য নিতে চাও না? কেন কাউকে তোমার পাশে রাখতে চাও না? যে তোমাকে ভালোবাসে অন্তত সে তোমার পাশে থাকতে পারে না, তোমার কেয়ার করতে পারে না? ইৎসু বলে, তুমি এসব কেন বলছো? হানা বলে, কারণ আমি তোমাকে ভালোবাসি ইৎসু। হ্যাঁ ইৎসু, আমি তোমার জীবনের অংশ হতে চাই। তোমার অংশ হয়ে আমি সব সময় তোমার পাশে থাকতে চাই। তুমি আমাকে ছাড়া থাকতে পারলেও আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার আমাকে না লাগলেও আমি তোমাকে একা ছাড়তে পারবো না। এই কথাগুলো আমি অনেক দিন ধরে তোমাকে বলতে চাই, আজকেও বলতাম না, কিভাবে যেন বলে ফেলেছি। তুমি আমাকে ফিরিয়ে দিও না। কথাগুলো বলে হানা লজ্জায় মাথা নিচু করে ফেলে। ইৎসু তাকে কাছে টানে, যত্ন করে গালে হাত রাখে। এরপর ইৎসু তাকে বাসায় নিয়ে আসে। এই পৃথিবীতে মানুষের খারাপ অবস্থায় কেউ কারো পাশে থাকে না, কিন্তু হানা মেয়েটি তার খারাপ অবস্থাতেও প্রতিটা মুহূর্ত তার সঙ্গে আছে। এটাই তো সত্যিকারের ভালোবাসা। এমন ভালোবাসা লাখে একজন মানুষের কপালেও জোটে না। আর কোনো পুরুষের পক্ষে এমন ভালোবাসা ফিরিয়ে দেওয়া সম্ভব না। এজন্য ইৎসু না চাইতেও নিজের মন যা চায় তা করে ফেলে। সে হানার হাত ধরে। হানা অবাক হয়ে যায়, এই মানুষটাকে সত্যি তার হাত ধরেছে, যেন সে বিশ্বাস করতে পারছে না। এরপরে ইৎসু হানার আরো কাছে আসে, আর হানার ঠোঁটে প্রথমবারের মতো ভালোবাসার ছোঁয়া লাগিয়ে দেয়। এরপর ইৎসু আর হানার মধ্যে অনেক সুন্দর মিষ্টি একটা সম্পর্ক গড়ে ওঠে। হানা ইৎসুকে তার সঙ্গে সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যায়। কিন্তু একদিন ইৎসু যখন হানাকে তার বাসায় পৌঁছে দিচ্ছিল তখন হানার বাবা তাদেরকে একসঙ্গে দেখে ফেলে। ইৎসু হানার বাবাকে দেখে কিছুটা ভয় পেয়ে যায়। এরপর হানা তার আর ইৎসুর সম্পর্কের ব্যাপারে তার বাবা মাকে সবকিছু খুলে বলে। হানার বাবা মা প্রথমে খুশি ছিল, কিন্তু যখন তারা ইৎসু হাঁটতে পারে না শুনলো তখন তাদের মুখ বিষণ্ণ হয়ে গেল। অনেকক্ষণ চুপ করে থাকার পর হানার বাবা বলে, তুমি আর এই ছেলেটির সাথে দেখা বা কথা বলবে না। এটা বলে তিনি খাওয়া ছেড়ে উঠে যান। হানার বাবা মানা করা সত্ত্বেও হানা পরের দিনই আবার ইৎসুর সঙ্গে দেখা করতে আসে। ইৎসু ভয় পেয়ে আছে। হানার বাবা মা হয়তো তাদের সম্পর্কের ব্যাপারে সম্মতি দেননি, এজন্য সে হানাকে কিছু না বলেই সেখান থেকে চলে যাওয়া শুরু করে। কিন্তু হানা দৌড়ে তার কাছে আসে এবং পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। ইৎসু বুঝতে পারে হানা নিজের মনের মধ্যে অনেক কিছু লুকিয়ে রেখেছে, কিন্তু সে কোনো কিছুই তাকে বলতে পারছে না।
একদিন ইৎসু আর হানা ডিনার করে বাড়ি ফিরছিল। তখন ইৎসুর ডক্টর এখানে এসেছিল। সে হানাকে ইৎসুর সঙ্গে দেখে তাদের সম্পর্ক বুঝতে পারে। আর সে হানাকে বলে, আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিও না। এটা একদিনের ব্যাপার না, এটা সারা জীবনের ব্যাপার। ইৎসুর সাথে তোমার জীবন মোটেও সুখের হবে না। কিন্তু এরপরও হানা ডক্টরের কথায় কোনো গুরুত্ব দেয় না। সে ইৎসুকে ভালোবাসে। তাহলে এখানে তৃতীয় পক্ষের কথায় সে নাচবে কেন? কিন্তু এখানে শেষ না। ইৎসুর সবচেয়ে কাছের বন্ধু একদিন তাকে বুঝায়, এটা সঠিক সিদ্ধান্ত নয়। তুমি তোমার জীবন নষ্ট করো না। একজন পঙ্গু মানুষের সাথে সারা জীবন কাটানো মোটেও সহজ ব্যাপার না। হুট করে কোনো সিদ্ধান্ত নিও না। হানার মাও তাকে ফোন করে বুঝায়, তুমি যে কাজটা করছো সেটা মোটেও ঠিক না। হানার সিদ্ধান্তের উপর কেউ তাকে সাপোর্ট করছে না। চারদিক থেকে বাধা আসছে। এজন্য সে অনেক ডিপ্রেস ছিল। একদিন সে আর ইৎসু বাড়ি ফিরছিল। তখন হানা একটি লোকের সঙ্গে ধাক্কা লেগে ট্র্যাপে পড়ে যায়। ইৎসু তাকে ধরতে পারে না। এক্ষুনি ট্রেন আসবে। হানা অজ্ঞান হয়ে গিয়েছে, কিন্তু ইৎসু অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারছে না। ভাগ্যক্রমে ট্রেন আসার ঠিক আগ মুহূর্তে কিছু লোক এসে হানাকে বাঁচায়। তার কপাল অনেক ভালো ছিল, নয়তো আজ ইৎসুর চোখের সামনে হানার মৃত্যু দেখা লাগতো। এরপর হানাকে হসপিটালে ভর্তি করা হয়। হানার পায়ে ছোট একটা ফ্র্যাকচার হয়েছে, এজন্য সে বেশ কয়েকদিন হাঁটতে পারবে না। বেচারা ইৎসু ভাবতে থাকে, হানার আজ এই অবস্থা তার জন্য হয়েছে। সে যদি হানার জীবনে না থাকতো তাহলে তার জীবনে কোনো সমস্যাই থাকতো না। কিছুক্ষণ পর হানার সাথে দেখা করতে তার বাবা মা আসে। তারা সেখানে ইৎসুকে দেখে রেগে যায়। ইৎসু বলে, এই সব কিছু আমার জন্য হয়েছে। আমি আপনাদের মেয়েকে বাঁচাতে পারিনি। আমি তার একদম কাছেই ছিলাম। আমার জায়গায় অন্য কেউ হলেই হানাকে বাঁচাতে পারত, কিন্তু আমি পারিনি। এসব বলে সে নিজের মাথা নিচু করে তাদের কাছে ক্ষমা চায়। এরপর হানার বাবা ইৎসুর সাথে কথা বলার জন্য ইৎসুকে নিয়ে সেখান থেকে বাইরে আসে। এখানে তাদের মাঝে কিছু কথাবার্তা হয়। দূর থেকে হানা দেখতে পায় তার বাবা আর ইৎসু কথা বলছে। বোঝা গেল হানার বাবা এই সুযোগে ইৎসুকে রিকোয়েস্ট করছে সে যেন হানার জীবন থেকে সরে যায়। এরপর হানা যখন ইৎসুর কাছে আসে, সে হেসে ইৎসুকে বলে, দেখো এখন আমাদের হাইট সেম হয়ে গিয়েছে। হানা এই অবস্থাতেও ইৎসুকে কোনো দোষ দিচ্ছে না। ইৎসু হঠাৎ তাকে জড়িয়ে ধরে ফেলে। যদিও সে হানার বাবার কথা বলার জন্য মনে অনেক কষ্ট চেপে ধরে রেখেছে, কিন্তু সে হানাকে কিছুই বুঝতে দিচ্ছে না। এর নামই আসল পুরুষ। তাকে নিজের মনের কষ্টের পাহাড় চেপে রাখতে হবে, কিন্তু তাকে ভালোবাসার মানুষটিকে কিছুই বুঝতে দেয়া যাবে না। সে হানাকে বলে, তুমি হসপিটাল থেকে ছাড়া পেলে আমরা দুজনে কোথাও ঘুরতে যাব। এর কিছুদিন পর হানা যখন হসপিটাল থেকে ছাড়া পায়, তখন ইৎসু হানাকে শেষবারের মতো তার সঙ্গে ঘুরতে নিয়ে আসে। এখানে তারা অনেক মজা করে, একে অপরের সাথে অনেক সুন্দর সময় কাটায়। এরপর ইৎসু হানাকে নিজের কিছু কথা বলে। সে হানাকে বলে, আমি কোনোদিন ভাবিনি আমার এই অবস্থায় আমি আবার কাউকে নতুন করে ভালোবেসে ফেলবো। কোনোদিন আশাও করিনি আমার এই অবস্থাতেও কেউ আমার পাশে ছায়া হয়ে দাঁড়াবে। আমি কোনোদিন চাইনি আমি কারো উপর বোঝা হব। এজন্য কাউকে আমার কাছে আসতে দেইনি। কিন্তু আমি তোমাকে আটকাতে পারিনি। আমি তোমাকে ভালোবেসেছি, নিজের করে সারা জীবনের জন্য পেতে চেয়েছি। কিন্তু আমাদের সম্পর্কের জন্য তোমার এবং তোমার পরিবারের অনেক সমস্যা হয়ে যাবে। আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। আমি তোমার যোগ্য না হানা। আমি চাই না আমার জন্য তোমার জীবনটা নষ্ট হোক। আমি তোমার সঙ্গে ব্রেকআপ করছি। আর কোনোদিন তুমি আমার সামনে এসো না। আর কোনোদিন তুমি আমাকে ভালোবেসো না। আর কোনো স্বপ্ন আমাকে দেখিও না। ইৎসু শেষবারের মতো আবারও হানাকে জড়িয়ে ধরে। হানা ইৎসুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। ইৎসু কেঁদে কেঁদে বলে, আর কোনোদিন তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে না। এরপর হানা অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। বেশ কিছুদিন পার হয়ে যায়। হানা তার বাবা মায়ের খেয়াল রাখতে শুরু করে। নিজের কষ্ট চেপে রেখে সে তাদের সঙ্গে হাসি খুশি থাকার চেষ্টা করে, কিন্তু সে ভেতর থেকে খুশি ছিল না। হানা যখন একা থাকে তখন সে সবসময় ইৎসুর কথা ভাবে। সে তাকে অনেক মিস করে। ইৎসুর সাথে কাটানো সময়গুলো তার বারবার চোখের সামনে ভেসে ওঠে। একদিন হানার কাছে ইৎসুর ডক্টরের কল আসে। তিনি বলেন, ইৎসুর বড় একটা অপারেশন হতে যাচ্ছে। আপনি ইৎসুর সঙ্গে দেখা করতে চাইলে হসপিটালে আসতে পারেন। এটা ইৎসুর জন্য অনেক বড় একটি অপারেশন। যদি অপারেশনটা সাকসেসফুল না হয় তাহলে তার জীবনও চলে যেতে পারে। এই খবর জানার পর সে ছুটে তার বাবার কাছে আসে। সে বলে, এই মুহূর্তে আমার ইৎসুর পাশে থাকাটা অনেক জরুরি। এখানে হানার বাবা তার কাছে মাফ চায় আর তাকে বলেন, আমি জানি তুমি আজ পর্যন্ত ইৎসুকে ভুলতে পারোনি। ইৎসু অনেক ভালো মানুষ, অনেক বড় মনের একটি ছেলে। আর এখানে তিনি তার মেয়েকে বলেন যে ইৎসুকে তিনি বলেননি তার মেয়ের জীবন থেকে সরে যেতে।
বরং ইচ্ছু নিজেই বলেছে আপনারা চিন্তা করবেন না, আমি আপনাদের মেয়ের জীবন থেকে সরে যাব। যে মানুষটি নিজের এত খারাপ অবস্থাতেও একা চলার সাহস রাখে, কারো ভালোর জন্য কারো জীবন থেকে সরে যাওয়ার এত বড় স্যাক্রিফাইস করতে পারে, সে অবশ্যই ভালো মানুষ। তিনি নিজের মেয়েকে ইচ্ছুর কাছে যেতে বলেন। হানা ছুটে ইচ্ছুর সাথে দেখা করতে হসপিটালে চলে আসে। এখানে ইচ্ছুর অপারেশন চলছিল। একজন ডক্টর হানাকে ইচ্ছুর লেখা একটা চিঠি দেয়, যেটা ইচ্ছু হানার জন্য লিখেছিল। ইচ্ছু লিখেছে, কালকে আমার অপারেশন হবে। আমার অপারেশন সাকসেসফুল হবে কি হবে না সেটা আমি জানি না। আমি তোমার সাথে আবার দেখা করতে পারবো কি পারবো না আমি জানি না। আর আমি এটাও জানতাম না কেউ আমাকে এতটা ভালোবাসতে পারে। তুমি এই পৃথিবীর সবচেয়ে ভালো মেয়ে। তুমি যার জীবনের অংশ হবে সে অনেক ভাগ্যবান একটি ছেলে হবে। তুমি যতক্ষণ আমার জীবনে ছিলে আমি অনেক খুশি ছিলাম। আমার জীবনে যত সময় ছিলে তুমি আমাকে যত সুন্দর মুহূর্ত উপহার দিয়েছো তুমি, এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমাকে অনেক ভালোবাসি হানা। আমি মন থেকে চাইবো তুমি সবসময় সুখে থাকো। যদি আমি বেঁচে ফিরি তাহলে আমি তোমার সাথে আমাদের কলেজের মাঠে দেখা করতে আসব। অপারেশনের 7 দিন পর আমি সুস্থ হয়ে যাব। আমি যদি বেঁচে যাই তাহলে আমি অবশ্যই তোমার সঙ্গে দেখা করতে আসব। তুমি আমার জন্য অপেক্ষা করো। এই চিঠিটা পড়ে হানা অনেক কান্নাকাটি করে। 7 দিন পার হয়ে যায়। হানা অনেকক্ষণ ধরে কলেজের মাঠে অপেক্ষা করছে, কিন্তু কিছুতে ইচ্ছু আসছে না। এর মানে ইচ্ছু কি আসবে না? সে কি আর নেই? সে যখন ধরে নিয়েছিল ইচ্ছুর সাথে আর কোনোদিন দেখা হবে না, তখনই ইচ্ছু পেছন থেকে তাকে ডাকে। এর মানে ইচ্ছু অপারেশন সাকসেসফুল হয়েছে, ইচ্ছু বেঁচে আছে। ইচ্ছু হানার কাছে এসে হাসি মুখে বলে, কেমন আছো? হানা এখানে বলে, আমি সবসময় তোমার সঙ্গে থাকতে চাই। আমি আর কখনো তোমায় ছেড়ে যাব না। আমার বাবাও চান আমি তোমার সঙ্গে থাকি। আমাদের মাঝে আর কোনো সমস্যা বাধা সৃষ্টি করতে পারবে না। হাজার বাধা আসলেও আমি তোমার হাত ছাড়তে পারবো না। ইচ্ছু বলে, সৃষ্টিকর্তা হয়তো আমাকে এত বড় অপারেশনের পর বাঁচিয়ে এনেছে শুধু তোমার জন্য। আমিও তোমাকে আর হারাতে চাই না। এরপর হানার দিকে সে নিজের হাত বাড়িয়ে দেয়। হানা ইচ্ছুর হাত ধরে ইচ্ছু তাকে কাছে টেনে নিয়ে কিস করে। আর এরকম মিষ্টি একটা মুহূর্তে সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের এক্সপ্লেনেশনটি। পরিশেষে একটাই কথা বলবো, সত্যিকারের ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না। এটি সমাজের বাধা ধরা নিয়ম বা শারীরিক সীমাবদ্ধতা মানে না। ভালোবাসা হলো একটি সম্পূর্ণ অনুভূতি, যেখানে একে অপরের পাশে থাকা, বুঝতে পারা এবং সব বাধা সত্ত্বেও একসঙ্গে এগিয়ে যাওয়ার সাহস যোগায়। ভিডিওটি তোমার কেমন লেগেছে কমেন্ট করে আমাদের জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে রেখে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।